সবাইকে স্বাগত। তনুর গল্প সম্ভারে আজ তোমাদের শোনাতে চলেছি শিবরাম চক্রবর্তীর এক দুর্দান্ত মজার গল্প, অঙ্ক সাহিত্যের যোগফল। গণিত আর সাহিত্য মিললে কি ভয়ঙ্কর হাসির কাণ্ড ঘটতে পারে, শুনলে তোমরাই হেসে গড়াগড়ি খাবে। তাহলে শুরু করছি আমার আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর অঙ্ক সাহিত্যের যোগফল। আমার পাশের বাড়ির রাজীবরা খাসা লোক। ও, ওর দাদা, বাবা, ওরা সবাই। কিন্তু লোক ভালো হলে কি হবে, মনের ভাব ওরা ঠিক মতন প্রকাশ করতে পারে না। সেটা আমাদের ভাষার গোলমালে কি ওদের মাথার গোলমালে, তা এখনো আমি ঠাহর করে উঠতে পারিনি। কিন্তু যখনই না আমি তাদের কাছে কিছু জিজ্ঞেস করেছি, তার জবাব যা পেয়েছি তা থেকে দেখেছি মাথা মুন্ডু কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। কেন, এই আজই তো বেরোবার মুখেই রাজীবের দাদার সাথে দেখা। জিজ্ঞেস করলুম, কেমন আছো হে? এই কেটে যাচ্ছে, একরকম কেটে যাচ্ছে। শুনলে পিলে চমকায়, তখন ভারী তাড়া ফুরসত নেই দাঁড়াবার। নইলে কি কাটছে, কেন কাটছে, কোথায় কাটছে, কিভাবে কাটছে, কবের থেকে কাটছে, এইসব খবর নেবার চেষ্টা করত। বাজারের পথে রাজীবের বাবাকে পাই। এই যে, কেমন আছেন মুখুজ্জে মশাই? আগে যেমন রেখেছেন। এও কি একটা জবাব হলো নাকি? এর থেকে ভদ্রলোকের দেহ মনের বর্তমান অবস্থার কতখানি আমি টের পাবো। কে রেখেছেন আর কেনই বা রেখেছেন, তারই বা কি কোনো হদিশ পাওয়া যায়? তোমরাই বলো। ঝি সঙ্গে নিয়ে বাজারে চলেছেন, তখন আর তাকে জেরা করে জানা গেল না। অগত্যা ঝিকেই প্রশ্ন করি, তুমি কেমন গো বুড়ি? এই আপনাদের শ্রীচরণের আশীর্বাদে। আপ্যায়িত হয়ে বুড়ি যেন গলে পড়ে। শ্রীচরণকে আমি চিনি না, তার আশীর্বাদের এত বহর কেন, বাতে কি বা কিসের, তাও আমার জানা নেই। কিন্তু সঠিক উত্তর না পাওয়ার জন্যে ও আর শ্রীচরণ দুজনের ওপরই নিদারুণ চটে গেলাম। এক বন্ধুর সঙ্গে মোলাকাত, হঠাৎ অনেক দিন পরে দেখা। কুশল প্রশ্ন করি, মহেন্দ্র যে, ভালো আছো তো? এই একরকম। এও কি একটা কথার মতো কথা হলো? ভালো থাকার আবার একরকম, দুরকম, নানা রকম আছে নাকি? বন্ধু বলে কিছু আর বলি না, মনে মনে ভারী বিরক্তি বোধ করি। বিকেলে যখন আমি বাসা মুখ, সেই সময় রাজীব, খাসা ছেলে রাজীব, সেও দেখছি ফিরছে স্কুল থেকে। এই যে রাজীব চন্দর, চলছে কিরকম? চমৎকার। না, এবার খেপেই যেতে হলো। যখনই ওকে কোনো কথা, তা ওর স্বাস্থ্য কি, খেলাধুলা কি, পড়াশোনা যা কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তখনই ওর ওই একই জবাব, চমৎকার। এছাড়া যেন আর অন্য কথা ওর ভাঁড়ারে নেই, আলাদা কোনো ভুলিও জানে না। বাড়ি ফিরে ভারী খারাপ লাগে। এ কি, সবারই কি মাথা খারাপ হলো নাকি? আবাল বৃদ্ধ বনিতা সকলের, এবং একসঙ্গেই। আশ্চর্য! দুনিয়া শুদ্ধ সবারই ঘিলুর গোলমাল। না, আমাদের ভাষার ভেতরই গলদ, তাই নিয়ে মাথা ঘামাই। এরকম হিয়ালিপনার খেয়ালি জবাবে কবিরাই খালি খুশি হতে পারেন। আমার যুক্তিবাদী বৈজ্ঞানিক মন কিন্তু ভীষণ বিচলিত হয়, মাথা ঘামাতে হয় আমায়। আচ্ছা, আমাদের ভাষাকে অঙ্কের নিয়মে বেঁধে দিলে কেমন হয়? বিশেষ করে বিশেষণ আর ক্রিয়াপদকে। অঙ্কের নির্দেশের মধ্যে তো ভুল হবার কিছু নেই। ফিগার্স ডু নট লাই। অঙ্কেরা মিথ্যাবাদী হয় না, মিথ্যে কথা বলতে জানে না। এই বলে একটা বয়ত আছে না ইংরেজিতে, সংখ্যার মধ্যে বাঁধা পড়লে
সংখ্যার কিছু থাকে না, আর ভাষা ভাষা ভাবটা কেটে যায় ভাষার। অঙ্কের নিরিখটি সবচেয়ে কঠিন বলে মনে হয়। 100কে পুরো সংখ্যা ধরা যাক তাহলে। আমাদের দেহের, মনের, বিদ্যার, বুদ্ধির, রূপের, গুণের, এক কথা সব কিছুর সম্পূর্ণতা জ্ঞাপক সংখ্যা হলো গিয়ে 100, এবং ওই সংখ্যার অনুপাতের দ্বারাই অবস্থাভেদের তারতম্য বুঝতে হবে আমাদের। এরপর আর বোধগম্য হবার বাধা কি রইল? উদাহরণ, নিয়ম কানুন মেনে এরপর রাজীবের বাবাকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি, কেমন আছেন মশাই, ভালো তো? এবং সম্পূর্ণ সুস্থ অবস্থার সংখ্যা যদি হয় 100, তাহলে ভেবে চিনতে অনেক হিসাব করে তাকে উত্তর দিতে হবে। এই ভালো আছি এখন, পরশু পেটের অসুখে 10 দাঁড়িয়েছিল, কাল দাঁতের ব্যথায় 7 ছিলাম, আজ যখন দাঁত তোলাই তখন তো কাত, প্রায় নাই বললেই হয়। এই যাই আর কি। তারপর অনেকক্ষণ 0 বার পর সামলে উঠলাম। সেই থেকেই একটু দুর্বল বোধ করছি নিজেকে। এখন এই 53, অর্থাৎ যেদিন যখন যেমন তার শরীর গতিক। আমার বিস্ময় প্রকাশে বরং আরো একটি তিনি যোগ করতে পারেন। হ্যাঁ, 52 ছিলাম মশাই, কিন্তু আপনার সহানুভূতি প্রকাশের পর এখন একটু ভালো বোধ করছি আরো। তা ওই যাহা 52 তাহা 53। সব সময় মানুষ কিছু একরকম থাকে না, সুতরাং সব সময় উত্তর একরকম হবে কেন? এমনই সব ব্যাপারে ভাব প্রকাশের দিকে ভাষায় যা অসুবিধা আছে, সংখ্যার যোগে তা দূর হবেই। যেমন করে কুয়াশা দূর হয়ে যায় সূর্যোদয়ের ধাক্কায়, সাহিত্য আর অঙ্কের যোগাযোগে সাহিত্যের শ্রীবৃদ্ধি তো হবেই নির্ঘাত। অঙ্কের সম্বন্ধেও আমাদের আতঙ্ক কমে যাবে ঢের। সেইটাই উপরন্ত, অর্থাৎ লাভের উপরই ফাওয়ের ওপর থাইকো। না, এ বিষয়ে রাজীবের বাবার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার এখুনি, এই দণ্ডেই, এবং রাজীবের সঙ্গেও। তখনই বেরিয়ে পড়ি 62 বেগে। ওদের বাড়ি বরাবর গেছি, দেখি শ্রীমান রাজীব লোচন সদর রাস্তায় দাঁড়িয়েই ঘুড়ি ওড়াচ্ছেন 98 মনোযোগে। খুব যে ঘুড়ি ওড়াচ্ছ দেখছি। চমৎকার। আমার প্রশ্নের জবাবে রাজীবের সেই একই কথা। কিন্তু বাড়ির ছাদে ওড়ালেই ভালো ছিল নাকি? তোমাদের বাড়ির ছাদে তো আর বারান্দা নেই। ঘুড়ির উত্থান আর তোমার পতন দুটোই একসঙ্গে হতে পারত, তাহলে খুব সুবিধের হতো না? চমৎকার। তোমার বাবা কি করছেন এখন? চমৎ। বলতে বলতে সে পিছু হটতে শুরু করে, ঘুড়ির তাল সামলাবার তালেই। চোখকে আকাশে রেখে পুরোপুরি 100ই ওর মন ও ঘুড়ির সঙ্গে একই সূত্রে লটকানো। ওর স্থূল রাজীব অংশই কেবল পিছু হটে আসে পৃথিবীতে, আসে চকিতের মধ্যে, আর 92 বেগে। এত তাড়াতাড়ি যে আমি ভ্রুক্ষেপ করবার অবকাশ পাই না। এক মুহূর্তে সে আমার 100 কাছাকাছি এসে পড়ে। 100 মানে ঘনিষ্ঠতার চরম যাকে বলা যায়। আমি কোকিয়ে উঠি সেই ধাক্কায়। কানা নাকি মশাই? আমার দিকে না তাকিয়েই ওর জিজ্ঞাসা। তুমি 87 না বালক? কি আর বলবো তোমায়, দেখতে পান না চোখে? আকাশে চোখ রেখে ওর চোখা প্রশ্নটা। বরং 75 চক্ষুষ্মান। 100ই ছিলাম, কিন্তু তোমার লাটাইয়ের চোট লেগে চশমার একটা পাল্লা ভেঙে গিয়ে চোখে এখন অর্ধেক দেখছি বলে আমার আরো অনুযোগ। একটা পাল্লা মানে চশমাটার 50 পাল্লাই বলা যায়। তোমার পাল্লায় পড়ে এই দশা হলো আমার। হ্যাঁ? এবার সে ফিরে তাকায় 93 বিস্মিত হয়ে। কি বললেন? আমার ধারণা ছিল তুমি 42 বুদ্ধিমান, কিন্তু দেখছি তা নয়। বয়সে 13 হলে কি হবে? এই 13তেই 3 তেরং 39 পেকে গেছো তুমি।
72 হতভম্ব হয়ে যায় সে। কি সব আবল তাবল বকছেন মশাই পাগলের মতো? এখন দেখছি তুমি 89, ইচড় পাকা। আর আপনি 500 উজবুক। জোর গলাতেই সে জাহির করে। আমি 97 অগ্নিশর্মা হই, 5 আঙুলে ওর 50 কান পাকড়ে ধরি। বললেই হলো 500। সংখ্যা দর্শন বোঝে এত সোজা না, 100-র ওপরে সংখ্যাই নেই বলে ওর 43 কান পাকড়ে 75 জোরে 85 আরামে মলতে শুরু করে দিই। ভাবতে থাকি মোট কান সংখ্যার বাকি 50কে রেহাই দেব না একসঙ্গে বগিয়ে ধরবো, কিংবা আমার মুক্ত 50 হাতে ওর 22 গালে 82 জোরালো এক চর কষিয়ে দেব এক্ষুনি। ইত্যাকার বিবেচনা করছি, এমন সময় ও তীব্র চিৎকার শুরু করে দেয়। ওর বাবা ছুটে আসেন টেলিগ্রামের মতো, ওর দাদাও আসে পাশের বাড়ির তাসের আড্ডা ফেলে, পাড়াপড়শিরাও। সকালের দেখা হওয়া সেই বন্ধুটিও এই মহেন্দ্রক্ষণে এসে জোটেন কোত্থেকে। 26 কান্নার আওয়াজে 63 গলার অস্পষ্টতা মিলিয়ে তরস্বরে আওড়াতে থাকে রাজীব। আমি ঘুরে ওড়াচ্ছি, কোথাও কিছু নেই, কোনো বলা কাওয়া না। এই লোকটা হঠাৎ খেপে গিয়ে ধরে মারছে কেবল আমায়, আর অঙ্ক কষে কষে কিসব গালাগাল দিচ্ছে। শুনেই সবাই আস্তিন গোটাতে শুরু করে। আমার বন্ধু মহেন্দ্র এসে মাঝখানে পড়েন। আহা, করছেন কি? দেখছেন না ভদ্রলোকের হিস্টেরিয়া হয়েছে? হিস্টেরিয়া? দেখছেন না চোখ লাল আর গা কাঁপছে ওর? এই সবই তো হিস্টেরিয়ার লক্ষণ। চোখ লাল আমার 94 আগে, কাঁপছিও সেই কারণে। হিস্টেরিয়া না কচু, তবু ওদের 72 বোকামিয়ে আমাকে 92 অবাক করে দেয়। আমার বন্ধু অকস্মাৎ ডাক্তার হয়ে ওঠেন। জল, কেবল জলই হচ্ছে এই রোগের ওষুধ। মাথায় রক্ত উঠলেই মৃত্যু, রক্ষে নেই তাহলে আর। হিস্টেরিয়া নামে ওদের বীর রস অচিরে অপত্য স্নেহে পরিণত হয়। যে যার বাড়ি ছুটে যায়, এক এক বালতি জল নিয়ে বেরিয়ে আসে ছুটতে ছুটতে, আমার মাথায় ঢালতে আরম্ভ করে সবাই মিলে। বাধা দেওয়ার আগেই বালতি খালি হয়েছে। কাপড় জামা ভিজে প্রায় 100, মানে 100ই। এ কি আপদ বলো দেখি, ভরি বিচ্ছিরি। আমি পালাবার চেষ্টা করি, কয়েকজন মিলে চেপে ধরে আমায়। আরো 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 বালতি খালি হতে থাকে। হাঙ্গামা আর বলে কাকে? একে পৌষের 95 শীত, তার উপরে 52 কনকনে ঠান্ডা জল, তার উপরে আবার এই দুর্যোগেই সাঁই সাঁই করে বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। 77 শীতল, কাহাতক আর সওয়া যায়? এক ঝটকায় হাত পা ছাড়িয়ে নি। বলি, তোমাদের এই 49 পাগলামি বরদাস্ত করা সম্ভব নয় আমার পক্ষে। এই বলে এক দৌড়ে যেই না আমি 65 দিতে যাচ্ছি, ওরা 77 ক্ষিপ্রতায় আমাকে পাকড়ে ফেলে। ফলে আমারই চাদর দিয়ে বাঁধে আমাকে ল্যাম্প পোস্টের সঙ্গে। 88 কষ্টবোধ হতে থাকে আমার, কষ্টের চূড়ান্ত যাকে বলে। এমনই সময় এক হোস পাইপওয়ালা রাস্তায় জল দিতে আসে। রাজীব তার হাত থেকে পাইপ হাতিয়ে আমাকেই লক্ষ্য করে। তার যাবতীয় রাগ জলাঞ্জলি দিয়ে কর্ণমর্দনের বেদনা ভুলে আমার পীড়নের সাধু প্রতিশোধ নিতে চায়। শিশু ভোলানাথ 1 নম্বর। এই এই এই, ও কি হচ্ছে? চেঁচিয়ে উঠেছি আমি। 60-এর বাছা, শুনবে কেন সে? উন্মুখর জলের তোর ছেড়ে দেয় সে আমার মুখের ওপর 56 পুলকে, অর্থাৎ পুলকের সেই ডিগ্রিতে যেখানে সে নিজে ছাপিয়ে উঠেছে এবং ছাপাতে চাইছে অপর কেউ। এতক্ষণে ঠিক হয়েছে। বন্ধুবর উৎসাহী 69 হয়ে ওঠে। এইবার ঠান্ডা হবে।
জলের গোত্তা এসে ধাক্কা মারে নাকে, চোখে, মুখে, মাথায়, গায়ে। কোথায় না? কতক্ষণ আর এই বরফি জলের টান সামলানো সম্ভব একজনের পক্ষে? ক্রমশই আমি কাহিল মেরে আসি। একেবারে ঠান্ডা হতে, অর্থাৎ 5:75 পেতে বেশি দেরি নেই, বুঝতে আর বিলম্ব হয় না আমার। এর পরের ইতিহাস অতি সংক্ষিপ্তই। জলযোগের পর অ্যাম্বুলেন্স যোগে আমাকে পাঠিয়ে দেয় হাসপাতালে। সেখানেই এখন আমি। হিস্টেরিয়ার কবল থেকে বেঁচেছি, এখন ভুগছি খালি নিউমোনিয়ায়। অমন 55 জল চিকিৎসার পরিণাম তো একটাই আছে। অঙ্ক আর সাহিত্যের যোগাযোগে যে আবিষ্কারটা আমি করেছিলাম সেটা আর চালু করা গেল না এই বাজারে। অঙ্কিক সাহিত্যিকের 99 দশায়, অর্থাৎ অন্তিম অবস্থায়, তার সাহিত্য অঙ্কের যবনিকা পতন হলো। সাহিত্য প্লাস অঙ্ক, তার সঙ্গে যদি সামান্য একটা ছেলেকে যোগ দেওয়া যায়, তার ফল দাঁড়ায় প্রাণ বিয়োগ, অর্থাৎ একেবারে শূন্য। ক্ষুদ্র বৃহৎ একই কি আর 100ই কি, সব ব্যাপারেই ছেলেদের পাশ কাটিয়ে যাওয়া নিরাপদ। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন। এই কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম না এতদিনে। আমার হারে হারে এর যথার্থ দামও এতদিনে আত্মসাৎ করতে পারলাম। অর্থাৎ ছেলেরা হচ্ছে মানুষের বাবা, আর বাবার সঙ্গে লাগতে গেলে কাবার হতে কতক্ষণ। আবিষ্কারকের ক্রমপরিণতি খুব সুবিধের হলো না, সেই জন্যে দুঃখ নেই। কোনো দেশে কোনো কালেই হয় না, ইতিহাস পড়ে জানা আছে। যাই হোক, এই সুযোগে সেই ভদ্রলোক, সেই মহেন্দ্রবাবু, মহেন্দ্রক্ষণে যিনি অযাচিত এসে বন্দুককৃত্য করেছিলেন, তাকে ধন্যবাদ দিয়ে রাখি। হিস্টেরিয়ার চাল সামলেছি, নিউমোনিয়ার ধাক্কা সামলাবো কিনা কি জানি, আগে থেকে জানিয়ে রাখাই ভালো। 67 জলকষ্টের কথা আর মনে নেই, এখন 76 মন্বন্তর আমার সম্মুখে। সাবু বালি খালি পথ্য আমার এখন। এতক্ষণ শুনলে শিবরাম চক্রবর্তীর একটি মজাদার গল্প, অঙ্ক সাহিত্যের যোগফল। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।